অনলাইন কোর্সের রিউমাটোলজি পার্টটা নিয়ে কথা বলবো। আমি ডক্টর মোহাম্মদ জাহিদ আমিন, কনসালটেন্ট মেডিসিন অ্যান্ড রিউমাটোলজি। আমি আজকে এই অনলাইন কোর্সের রিউমাটোলজি পার্টটা নিয়ে কথা বলবো। আমি ডক্টর মোহাম্মদ জাহিদ আমিন, কনসালটেন্ট মেডিসিন অ্যান্ড রিউমাটোলজি, সেন্ট্রাল পুলিশ হাসপাতাল। আশা করি সামনের সময়টাতে আপনারা একটু কনসেন্ট্রেশন দিলে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। প্রথম যেটা আমি বলবো যে আমাদের রিউমাটোলজি প্র্যাকটিসের জন্য যে কোনো সাবজেক্টের যখন আমরা জিপি প্র্যাকটিসের বিষয়টা চিন্তা করব, তখন ওই সিস্টেমের যে সিমটমগুলো হয় সেগুলো যদি আমরা খুব ভালো করে অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমাদের ম্যানেজমেন্ট করাটা যেরকম ইজি হবে, একটা ডায়াগনোসিসে রিচ করাটা ইজি হবে, এবং যদি লাগে তাহলে প্রপার রেফারাল করাটা আমাদের জন্য ইজি হবে। সেহেতু আমি খুব গুরুত্ব দিব যে আপনারা যারা, আমি আশা করি যারা এখানে এসেছেন তারা প্রত্যেকেই, যারা এই কোর্সে যারা এনরোল করেছেন তারা প্রত্যেকেই জিপি প্র্যাকটিস করার জন্য আগ্রহী এবং এটা মাথায় রেখে এসেছেন। সেহেতু আমরা এই টপিকসগুলোর বা এই সিস্টেমের যে সিমটমগুলো, সেগুলোর একদম ডিটেইলড ইভ্যালুয়েশনটা এখানে খুব বেশি প্রযোজ্য হবে না। আমার কাছে যেটা মনে হয়, ইন এ ভেরি সিম্পল ওয়ে কীভাবে আমরা একটা ডায়াগনোসিসে রিচ করতে পারি এবং কি করে আমরা একটা তড়িৎ সিদ্ধান্ত নিতে পারি, এই বিষয়টা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি কনসেন্ট্রেট করব যে আমাদের যে মূল সিমটমগুলো যেগুলো আছে এই আমাদের মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের, এই সিমটমগুলোর উপরে যদি আপনারা দক্ষ হন, তাহলে খুব সহজেই চেম্বার প্র্যাকটিসে হোক অথবা নিজের জীবনে এই খুব দ্রুত একটা ডায়াগনোসিসের দিকে এবং তার ম্যানেজমেন্টের দিকে আগানো আমাদের জন্য সম্ভব হবে। তো আপনারা খেয়াল করেন যে এইগুলো আমরা কোর সিমটম হিসেবে আমরা চিন্তা করি যে সিমটমগুলো কিছুটা রিজিওনাল সিমটম হতে পারে আর কিছুটা সিনড্রোমিক, যে একটা ইন্ডিভিজুয়াল ডিজিজের পার্ট হিসেবে সিমটমগুলো আসতে পারে। তো যে সিমটমগুলোতে আমাদের খুব কনসেন্ট্রেশন দিতে হবে, এটা হলো ব্যাক পেইন, নেক পেইন, হিপ পেইন, আমাদের যে রিজনাল এরিয়াগুলো যেমন নি, অ্যাঙ্কেল, ফুট, শোল্ডার, এলবো, হ্যান্ড অ্যান্ড রিস্ট পেইন। আর ফর ক্ল্যারিফিকেশন আর একটা বিষয়, যে কমন সিমটম যেগুলোর আমাদের কেয়ারফুল একটা ইভ্যালুয়েশন লাগবে, এই সিমটমগুলো থাকলে আমরা খুব গুরুত্ব দিব যে এই সিমটমগুলোকে একটা সহজ উপায়ে কি করে আমরা ইভ্যালুয়েট করতে পারি, সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমরা ইভ্যালুয়েট করার চেষ্টা করব। আমি এখন এই ব্যাকবোনের উপরে আমরা একটু আগানোর চেষ্টা করি। এরপর আমাদের রিউমাটোলজি প্র্যাকটিসের জন্য সবচেয়ে যেটা বেশি জরুরি, যে সিমটমটা আমাদের কাছে রোগী বলছেন তাকে একটা জিনিসের মধ্যে ভাগ করে ফেলা। একটা ইভ্যালুয়েশনের প্রথম ধাপটা হলো যে তাদেরকে এই কন্ডিশনটা কি ইনফ্ল্যামেটরি কোনো পেইনকে ইন্ডিকেট করছে বা ইনফ্ল্যামেটরি কোনো কন্ডিশনকে ইন্ডিকেট করছে, নাকি এটা নন ইনফ্ল্যামেটরি কন্ডিশন করছে, অথবা এটা কি আসলে জয়েন্টের ডিজিজকে ইন্ডিকেট করছে, নাকি জয়েন্ট ছাড়া আদার যে স্ট্রাকচারগুলো লাইক মাসেল অথবা পেরি আর্টিকুলার স্ট্রাকচারস অথবা আমাদের আদার মাস্কুলোস্কেলেটাল পার্টকে ইন্ডিকেট করছে। সেই জন্য আমাদের এই যে ইনফ্ল্যামেটরি আর নন ইনফ্ল্যামেটরি কীভাবে আমরা ভাগ করতে পারি, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটা টেবিল নিয়ে এসেছি আমাদের কেলিস টেক্সট বুক অফ রিউমাটোলজি থেকে। আপনারা দেখেন যে প্রথম তো হলো যে সিমটম আর কিছুটা সাইন। আপনারা এটা নিশ্চয়ই জানেন যে কোনো ইনফ্ল্যামেটরি প্রসেস যখন হবে তখন সেখানে সাইন্স অফ ইনফ্ল্যামেশন থাকবে। সিমটমের দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে
খুব কোর যে সিমটমটা ইনফ্ল্যামেটরি এবং নন ইনফ্ল্যামেটরি পার্থক্য করার জন্য, যে ইনফ্ল্যামেটরি কোনো পেইনে সাধারণত রেস্ট নিলে বা একটা অ্যাক্টিভিটির পরে বাড়ে, আর নন ইনফ্ল্যামেটরিগুলো রেস্ট নিলে অথবা অ্যাক্টিভিটির রেস্ট নিলে এটা কমে যাবে এবং অ্যাক্টিভিটির সময় বেড়ে যাবে। এই কথাটাই দেখেন এই 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 এইখানে নিয়ে আসা হয়েছে যে টাইম অফ মেজর ডিসকমফোর্ট আফটার প্রলংড ইনঅ্যাক্টিভিটি অ্যান্ড আফটার প্রলংড ইউজ। এছাড়াও এটা হলো আমাদের, আমরা খুব সহজে চেম্বারে কেউ একজন আসলেন যে আমার এই হাঁটুতে ব্যথা হচ্ছে বা আমার হাতে ব্যথা হচ্ছে, আমার হাতের জয়েন্টগুলোতে ব্যথা হচ্ছে, আমরা প্রথমে আলাদা করার চেষ্টা করি যে আপনার এই ব্যথাটা কখন হয়, আপনার কি বিশ্রাম নিলে হয় নাকি না এটা আপনার অ্যাক্টিভিটির মধ্যে থাকলে হয়। তো এই রোগীদের এই উত্তরের উপর ভিত্তি করে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যেটা আমরা কি একটা ইনফ্ল্যামেটরি পেইন ডিল করছি নাকি আমরা একটা নন ইনফ্ল্যামেটরি পেইন অথবা একটা সফট টিস্যু ইনজুরি ডিল করছি। তো আপনারা খেয়াল করেন আরেকটা বিষয় হলো যে মর্নিং স্টিফনেস, আমাদের যে কোনো ইনফ্ল্যামেটরি পেইনের যে মর্নিং স্টিফনেস, সকালবেলা ঘুম থেকে উঠলে মনে হচ্ছে যে হাত পা বা যে জয়েন্ট তার ইনফ্ল্যামড, এটা তার জাম হয়ে আসতেছে, এই জিনিসটা কিন্তু একটা ইনফ্ল্যামেটরি পেইনের ক্ষেত্রে খুব লম্বা সময় ধরে থাকে। সাধারণত আমরা বলি যে 30 মিনিটের বেশি, আর নন ইনফ্ল্যামেটরি পেইনের ক্ষেত্রে এটা বেশিক্ষণ স্থায়ী হয় না। এই বিষয়টা আমাদের দুটো সিমটমের এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও কিছু কনস্টিটিউশনাল সিমটম আপনারা জানেন যে কোনো ইনফ্ল্যামেটরি প্রসেস চলতে থাকলে ফিভারিশ ফিলিং, ম্যালেইজ এগুলো থাকতে পারে, যেগুলো নন ইনফ্ল্যামেটরি কন্ডিশনে সাধারণত থাকে না। আর আরেকটা বিষয় হলো যে আমাদের সাইন্স অফ দি ইনফ্ল্যামেশন, আমরা কি জানি যে সোয়েলিং, টেন্ডারনেস, তারপরে ইনফ্ল্যামেটরি ফিচার্স, এইগুলো যেমন হট জয়েন্টস, দিস আর দ্য ফিচার্স অফ ইনফ্ল্যামেটরি আর্থাইটিস। তো আপনারা যদি এই টেবিলটাতে একটু ভালো করে নজর দেন তাহলে এই ইনফ্ল্যামেটরি আর নন ইনফ্ল্যামেটরি আলাদা করাটা আমার মনে হয় সহজ হবে। এরপরে আমি বলবো যে আমাদের জয়েন্ট পেইনের একদম বেসিক একটা স্কেলিটন আমি আপনাদেরকে দিতে চাচ্ছি। যে কোনো পেশেন্ট আপনার কাছে জয়েন্ট পেইন নিয়ে আসলে অনেক সময় দেখা যায় যে আমাদের রিউমাটোলজি প্র্যাকটিস ভালোভাবে না থাকার কারণে এই জয়েন্ট পেইন নিয়ে আসলে আমরা একটু বাফেলড হয়ে যাই। তো আমি এখন যে অ্যাপ্রোচটা আপনাদেরকে বলবো, দিস ইজ দ্য ভেরি বেসিক স্কেলিটন অফ এ রিউমাটোলজি প্র্যাকটিস। আপনারা এই অ্যাপ্রোচ থেকে পরে আরও ইনফরমেশন নিয়ে আপনারা ডায়াগনোসিসে পৌঁছানো ইজি হবে, কিন্তু এই অ্যাপ্রোচটা আমি বলবো নেক্সট 5 মিনিটস আমাদের এই সময়টা আপনারা খুব গুরুত্বের সাথে একটু লক্ষ্য করেন, তাহলে আপনাদের রিউমাটোলজির যে কোনো জয়েন্ট পেইন নিয়ে আসলে বা যে কোনো রিজিওনাল পেইন নিয়ে আসলে আপনাদের জন্য অ্যাপ্রোচ করা অনেক সহজ হবে। সো আমি আগাচ্ছি। প্রথম কথা হলো যে আমাদের খেয়াল করতে হবে যে এটা কি শুধু পেইন নাকি মানে এটা একটা আর্থ্রালজিয়া নাকি এর সাথে সাইন্স অফ ইনফ্ল্যামেশন আছে, দ্যাট ইজ আর্থ্রাইটিস আছে, যেটা আমরা আগের স্লাইডে বলেছি। ইফ দেয়ার ইজ এনি আর্থ্রাইটিস, যে আমার কাছে মনে হচ্ছে যে এটা না, এটা ইনফ্ল্যামেটরি প্রসেস ইজ অনগোয়িং থ্রু হিস্ট্রি অ্যান্ড থ্রু সাম ফিজিক্যাল এক্সামিনেশন, তাহলে আমাদের তখন খেয়াল করতে হবে যে এটা আমরা কি একটা মনো আর্থ্রাইটিস নিয়ে ডিল করছি নাকি একটা পলিআর্থ্রাইটিস নিয়ে ডিল করছি। মনো আর্থ্রাইটিস মানে একটা সিঙ্গেল জয়েন্ট, আর পলিআর্থ্রাইটিস মানে হচ্ছে 4 বা তার অধিক জয়েন্ট, এটা হলো পলিআর্থ্রাইটিসের ব্যাপার। তো যদি মনোআর্থ্রাইটিস হয় তাহলে আমাদের খেয়াল করতে হবে যে এটা কি আমরা, যেটা আগেও আমরা বলেছি, যেটা কি মেকানিক্যাল নাকি ইনফ্ল্যামেটরি। পার্থক্য করবো কিভাবে? মেকানিক্যাল পেইনগুলো অ্যাক্টিভিটির সময় বাড়বে, ইনফ্ল্যামেটরি পেইনগুলো অ্যাক্টিভিটির সময় কমে যাবে। এরপরে যখন আমরা নিশ্চিত হয়ে গেলাম যে এটা একটা মেকানিক্যাল পেইন, মনোআর্টিকুলার মেকানিক্যাল পেইন, খুব কমন কারণ হলো অস্টিওআর্থ্রাইটিস। এছাড়া যখন আমরা ইনফ্ল্যামেটরি প্রসেস সেখানে দেখতে পাবো, মনোআর্থ্রাইটিস যেটা ইনফ্ল্যামেটরি সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, অ্যাকিউট এবং ক্রনিক। যদি অ্যাকিউট হয় তাহলে সেটা সাধারণত 6 উইক্সের মধ্যে হয় এবং ক্রনিক সাধারণত 6 উইক্সের পরে হয়। অ্যাকিউট মনোআর্থ্রাইটিসের কারণগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট কারণ হলো গাউট, সেপটিক আর্থ্রাইটিস, এবং ক্রনিক মনো ইনফ্ল্যামেটরি ডিজিজ এর সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হলো টিউবারকুলোসিস ইন দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশ। এরপর আমরা যদি পলিআর্থ্রাইটিসের ইভ্যালুয়েশনটায় আসি, তাহলে 4 বা তার অধিক জয়েন্ট যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে এখানেও আমরা দুটো ভাগে ভাগ করব যে ডিউরেশন অফ ইলনেস কতটুকু। যদি অ্যাকিউট হয়ে থাকে 6 উইক্সের কম হয়ে থাকে তাহলে এটা
খুব কমন কারণ হলো ভাইরাল আর্থ্রাইটিস। আপনারা অনেক ভাইরাস জানেন, কক্সাকি, ইকো, এই সমস্ত অনেক ভাইরাসগুলোতেই এটা হয়। আমাদের যেমন চিকুনগুনিয়া এই আমাদের দেশে হয়, এই ভাইরাসগুলো এর মধ্যে পড়ে। পলিআর্থ্রাইটিসের ক্রনিক যখন হয়, যে এটা ডিউরেশনটা 6 উইকসের বেশি, তখন আমাদের পরের জিনিসটা খেয়াল করতে হবে যে হোয়াট ইজ দ্য প্যাটার্ন অফ ইনভলভমেন্ট। যদি প্যাটার্নটা সিমেট্রিক্যাল হয়, দু হাতেই দুই পায়ে একই সাথে হচ্ছে, তাহলে এটা মোস্ট লাইকলি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস, এইগুলো। আর এছাড়া যদি অ্যাসিমেট্রিক প্যাটার্ন হয়, তাহলে এটা স্পন্ডাইল আর্থ্রাইটিসকে ইন্ডিকেট করে। এরপরে আমি আসবো যে আমি একটু কয়েকটা সিনারিও দেখাবো, যে আমি এতক্ষণ যে আপনাদেরকে বললাম যে অ্যাকিউট মনোআর্থ্রাইটিস, সেই অ্যাকিউট মনোআর্থ্রাইটিসের কয়েকটা সিনারিও আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো, যাতে আপনারা খুব সহজে আইডেন্টিফাই করতে পারেন যে এই মনোআর্থ্রাইটিসের কি কারণ হতে পারে। দিস ইজ এ গ্লিমস, যে আমাদের এই 6টা কারণ আপনি হয়তো টেক্সট পড়লে অথবা বই পড়লে দেখবেন যে প্রত্যেকটা জায়গাতেই এত প্রায় 10-12টা 15টা করে কারণ লেখা আছে। অ্যাজ এ জিপি প্র্যাকটিশনার আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এতগুলো কারণ মাথায় রেখে আপনি কখনোই একটা রোগীকে ইভ্যালুয়েট করতে পারবেন না। আপনাকে সবসময় খুব জিস্ট কয়েকটা কারণ নিয়ে আগাতে হবে, এবং বাকি যে রেয়ার ডিজিজগুলো বা রেয়ার এরেনাগুলো, এগুলো আপনাদেরকে রেফারাল করে স্পেশালিস্টের কনসালটেশন নিয়ে এটাতে আগাতে হবে। তো সেই জন্য প্রত্যেকটা জায়গাতে আমি এইটার ব্যাপারে এমফাসিস দিব যে আপনাদের যে আমি যে কারণগুলো দেখাচ্ছি, যে এই যে এখানে যেমন ধরেন অ্যাকিউট মনোআর্থ্রাইটিস, দেয়ার মাইট বি 12 or 13 কজেস ইন দ্য টেক্সট, বাট আপনি এখানে দেখেন যে 6টা কারণ আমি দেখিয়েছি, আপনারা যদি এটার উপরে এই 6টা কারণ মাথায় রেখে যদি আপনি পেশেন্টকে ইভ্যালুয়েট করার চেষ্টা করেন, it will be easier and it will be easier to reach the diagnosis, and I assure that more than 90% patient will be in this group. So acute monoarthritis এর কমন কারণগুলোর মধ্যে গাউট, সিউডো গাউট যেটা আমি দেখিয়েছি, সেপটিক আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, হেমার্থ্রোসিস এবং ট্রমা, এই কারণগুলো আমাদের নিয়ে চিন্তা করতে হবে। এখন দেখেন একটা সিনারিও, যে a 45-year-old male presented with sudden onset of pain and swelling at first MTP from last night. So এই যে সিনারিওটা আমরা দেখলাম, এই সিনারিওতে দেখেন এটা ডায়াগনোসিস, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা ডায়াগনোসিস আমরা গাউট বলতে চাচ্ছি, যে একটা ফার্স্ট এমটিপিতে এখানে যেমন দেখা যাচ্ছে যে এই যে ফার্স্ট এমটিপি জয়েন্টটা দেখেন সোলেন হয়ে আছে। এই পেশেন্টদের অনেক সময় টফাই থাকে, অনেক এনাদের যদি আমরা পোলারাইজড মাইক্রোস্কোপি করি তাহলে এরকম ক্রিস্টালস পাওয়া যাবে, ইউরিক অ্যাসিড ক্রিস্টালস। আর যদি আমরা রেডিওলজিক্যাল ইভ্যালুয়েশনে যাই তাহলে দেখা যাবে যে এখানে যেরকম দেখা যাচ্ছে একটা পাঞ্চড আউট লেশনস ফ্রম দ্য এক্সরে। এবং রিসেন্টলি আমাদের দেশে অ্যাড হয়েছে যেটা মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাফি, সেখানেও কিন্তু আমরা এই একটা ডাবল কনটাওয়ার শ্যাডো এবং ডিপোজিটস অফ ইউরিক অ্যাসিডস, আমরা ইউরিক অ্যাসিড ক্রিস্টালস আমরা কিন্তু পেতে পারি। এইভাবে আমরা এই পেশেন্টগুলোর ইভ্যালুয়েশন করব। ট্রিটমেন্ট পার্টটার জন্য আমি একটু পরের স্লাইডগুলোতে, পরে শেষের দিকে আমি ট্রিটমেন্ট পার্টটাতে যাব। আর একটা সিনারিও, যে একটা 65-year-old ফিমেল হ্যাভিং ক্রনিক অস্টিওআর্থ্রাইটিস অফ নিজ suddenly developed severe pain and swelling of left knee, and X-ray of the left knee revealed chondrocalcinosis. You see here this is the knee joint, and in between the cartilage of the knee joint you see there is a radio opaque opacity. If I go to the pointer, this is the opacity. So this is called chondrocalcinosis. তো একটা অস্টিওআর্থ্রাইটিসের ব্যাকগ্রাউন্ডে, একটা এল্ডারলি ফিমেলের অস্টিওআর্থ্রাইটিসের ব্যাকগ্রাউন্ডে যখন সাডেন সিভিয়ার পেইন নিয়ে এসছে, তখন আমাদের কনফিউশন হয় যে মনে হয় অস্টিওআর্থ্রাইটিসটাই বেড়ে গেছে, কিন্তু না। এক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে যদি এক্সরেতে কন্ড্রোক্যালসিনোসের এভিডেন্স থাকে তাহলে এটাকে আমরা বলবো সিউডো গাউট। অ্যান্ড দ্য ট্রিটমেন্ট ওয়াজ অলমোস্ট সেম as any other inflammatory condition like gout, NSAIDs and other things. I will come later. And একটা জিনিস আমি বলে রাখি যে ট্রিটমেন্টের অংশটাতে আমি শুধু বেসিক প্রিন্সিপালগুলো হাইলাইট করব, কারণ আমার মনে হয় যে একটা এনএসএআইড লেখার জন্য
বা একটা অ্যানিসাইড প্রেসক্রাইব করার জন্য আলাদাভাবে আপনাদেরকে এইখানে এই এই আপনারা অলরেডি সবাই গ্র্যাজুয়েটেড, একটা অ্যানিসাইড কীভাবে প্রেসক্রাইব করতে হয় সেটার জন্য আমার মনে হয় এখানে স্লাইড দেখানো আমার প্রয়োজন নাই, আমি এই জন্য ওটা নিয়ে আসি নাই। আমি ইভ্যালুয়েশনের পার্টটা যাতে আপনাদের এফিসিয়েন্সি গ্রো করে সেই জায়গাটাতে আমি গুরুত্ব দিয়েছি। তো পরের সিনারিওটা দেখেন যে 35-year-old male presented with sudden onset of intense pain and swelling of the right knee with high fever without any history of trauma। তাহলে একটা পেশেন্টের যদি হাই ফিভারের ব্যাকগ্রাউন্ড থাকে এবং সাথে ইন্টেন্স পেইন থাকে তাহলে এটা মোস্ট লাইকলি কি সেপটিক আর্থ্রাইটিস। আপনারা ছবিটা দেখতেছেন যে সেপটিক আর্থ্রাইটিসের, এবং যেহেতু মনো আর্থ্রাইটিসের ইভ্যালুয়েশনে অ্যাসপিরেশন অফ দ্য জয়েন্ট ফ্লুইড ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমি এখানে অ্যাসপিরেশনের ছবিটাও দেখিয়েছি, যে দেখেন যে আমরা সেপটিক আর্থ্রাইটিস সাধারণত পুরুলেন্ট একটা ফ্লুইড আমরা অ্যাসপিরেট করি। এবং লাস্ট সিনারিও দেখেন যে একটা 14-year-old বয় সাডেনলি ডেভেলপ সোয়েলিং অ্যান্ড পেইন অফ হিজ রাইট নি, জয়েন্ট অ্যাসপিরেশন রিভিলড হেমার্থ্রোসিস। তো এখানে দেখেন যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে একটু ইয়াং এইজের পেশেন্ট এবং যাদের হঠাৎ করেই নি পেইন অ্যান্ড সোয়েলিং ডেভেলপ করেছে, যাদের আমরা ইভ্যালুয়েট করতে গিয়ে দেখলাম যে হেমার্থ্রোসিস পাওয়া যাচ্ছে। আপনারা হয়তো জানেন যে এটা খুব কমনলি আমরা হিমোফিলিয়াতে পাই। এরপরে যেহেতু মনোআর্থ্রাইটিস ইভ্যালুয়েশনের জন্য সাইনোভিয়াল ফ্লুইড অ্যাসপিরেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি এই সাইনোভিয়াল ফ্লুইড অ্যাসপিরেশনের জন্য আমি একটা টেবিল নিয়ে এসেছি যে এটা আমরা কিভাবে সহজে এই সাইনোভিয়াল ফ্লুইডের রিপোর্ট থেকে আমরা ডায়াগনোসিস করতে পারি। এখানে লট অফ ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু আমি বলবো যে জিনিসটা আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একটা সাইনোভিয়াল ফ্লুইডের রিপোর্ট যখন আপনি ইভ্যালুয়েট করতে যাবেন বা আপনি একটা পেশেন্টের সাইনোভিয়াল ফ্লুইডকে ড্র করে রিপোর্ট করতে পাঠিয়েছেন, এটা আসার পরে আপনি কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। যে একটা হলো যে তার সেল কাউন্টটা কীরকম। যদি সেল কাউন্টটা 2000-এর নিচে থাকে তাহলে ইট ইজ ভেরি আনলাইকলি টু হ্যাভ এনি ইনফ্ল্যামেটরি প্রসেস। যদি 2000 থেকে 50,000-এর মধ্যে থাকে it might be either infective or might be either inflammatory process, but if it is greater than 50,000 this likely to be an infective process, that means septic arthritis। এই জিনিসটা আপনাদের এই যে ইনফরমেশনটা দিলাম এটা কিন্তু সাইনোভিয়াল ফ্লুইড ইভ্যালুয়েশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এই জন্য আমার মনে হয় যে এইটাকে আপনারা গুরুত্ব দিবেন। অ্যাপারেন্টলি আপনারা ফ্লুইডটা দেখে তো অবশ্যই ফ্লুইডের অ্যাপিয়ারেন্স দেখে তো একটা অবশ্যই আইডিয়া করা যাবে, কিন্তু সেল কাউন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া আদার থিংসের মধ্যে যদি সাইনোভিয়াল ফ্লুইডের কোনো কালচার করা হয় সেটা ইম্পর্টেন্ট হতে পারে, অথবা যদি আমরা কোনো পোলারাইজড মাইক্রোস্কোপি করি তাহলে সেখানে যে ক্রিস্টালটা দেখা যাবে সেই অনুযায়ীও আমরা সিদ্ধান্ত নিতে পারি। যেমন আমাদের গাউটে আমরা সাধারণত নিডল শেপ নেগেটিভলি বাইরিফ্রিনজেন্ট ক্রিস্টাল পাওয়া যায়, আর সিউডো গাউটে সাধারণত রম্বয়েড এবং পজিটিভলি বাইরিফ্রিনজেন্ট ক্রিস্টালগুলো পাওয়া যায়। এরপরে আমাদের পলিআর্থ্রাইটিসে চলে আসি। আমাদের যেহেতু সময় কম, অ্যাকচুয়ালি মাস্কুলোস্কেল সিস্টেমটা কিন্তু অনেক বড় এবং কিছুটা বোরিং অবশ্যই বলতে হবে, কারণ হচ্ছে যে এখানে থিওরিটিক্যাল পার্টগুলো খুব বেশি। তারপরেও আমার মনে হয় যে আপনারা যদি এই একটা ঘন্টা একটু কনসেন্ট্রেশন দিতে পারেন তাহলে আপনাদের জন্য পরবর্তীতে এই সিস্টেমের ডিজিজগুলো ম্যানেজ করা খুব ইজি হবে। তো পলিআর্থ্রাইটিসের ইভ্যালুয়েশনে আমাদের যে মূল ডিজিজগুলো আসে তার মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইল আর্থ্রাইটিস, ভাইরাল আর্থ্রাইটিস, এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস, নোডাল অস্টিওআর্থ্রাইটিস, জিআইএ, এগুলো হলো আমাদের মূল কনসিডারেশন। দেয়ার মাইট বি সাম আদার মেনি কজেস, বাট আমাদের প্র্যাকটিক্যাল পারপাসের জন্য এই যে 8টা ডিজিজের কথা আমরা চিন্তা করতেছি এইগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। এরপরে আপনারা আমি যেটা বলবো যে ফর বি এ গুড ক্লিনিশিয়ান উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য প্যাটার্ন অফ ইলনেস, এনি প্যাটার্ন, এনি ডিজিজ প্যাটার্ন, এবং তার প্রেজেন্টেশনের প্যাটার্নটা যদি আমরা রপ্ত করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই, অনেকে বলতেন না যে ওনাকে দেখেই চিনে ফেলেছেন, ডাক্তাররা কথা শোনার সাথে সাথেই রোগটা ধরে ফেলেছেন, এটা কিন্তু আসলে সম্ভব হয় এই প্যাটার্ন আয়ত্ত করার দ্বারা। তো আমি বলবো যে এই আমাদের যে রিউমাটোলজিক্যাল ডিজিজগুলো সেখানেও এই জয়েন্ট প্যাটার্নটা কিভাবে হচ্ছে, জয়েন্ট ইনভলভমেন্টটা কি প্যাটার্নে ইনভলভ হচ্ছে, এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা দেখেন যে সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিসে কি হয়, যে একটা সিমেট্রিক্যাল স্মল এবং লার্জ জয়েন্ট এবং আপার এবং লোয়ার লিম্ব সব ইনভলভমেন্ট হয়। ভাইরাল আর্থ্রাইটিসে মোটামুটি একই রকমই হয়, কিন্তু এটা অ্যাকিউট প্রেজেন্টেশন হয় এবং এটা সাধারণত সেলফ লিমিটিং। অস্টিওআর্থ্রাইটিসে প্রেজেন্টেশনগুলো কাছাকাছি সিমেট্রিক্যাল হয়, কিন্তু এখানে পিআইপি, ডিআইপি সমস্ত জয়েন্টস ইনভলভ হয় এবং সেখানে কিছু নোডুলার অ্যাপিয়ারেন্স থাকতে পারে। এছাড়া সোরিয়াটিক আর্থ্রাইটিসে
সোরিয়াটিক আর্থ্রাইটিসে যেটা হচ্ছে যে ইউজুয়ালি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা যে পেশেন্টের নিজের অথবা পেশেন্টের ফ্যামিলি কোনো সোরিয়াসিসের হিস্ট্রি থাকা এবং প্যাটার্ন অফ ইনভলভমেন্টে অ্যাসিমেট্রিক্যাল। দেখা যাবে যে এক হাতের একটা এমসিপি, আর এক হাতের একটা নি, আর এক হাতের একটা এলবো, এক পায়ের অ্যাঙ্কেল আর এক পায়ের নি, এরকমভাবে ইনভলভমেন্টটা হয়, অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হয়। এখানে সাথে আদার কিছু ফিচার যেমন এখানে বোথ পিআইপি এবং ডিআইপি ইনভলভমেন্ট হতে পারে এবং অনেক সময় এখানে সসেজ অ্যাপিয়ারেন্স থাকতে পারে, দ্যাট মিনস এটাকে আমরা বলি ড্যাকটিলাইটিস থাকতে পারে। নেইল পিটিং, লার্জ জয়েন্টস অলসো এফেক্টেড হতে পারে। অ্যানকালেজিং এবং স্পন্ডাইল, আমি বলবো যে স্পন্ডাইল আর্থ্রাইটিসের যে মূল ডিজিজগুলো সেগুলোর প্রত্যেকটারই প্রায় প্রেজেন্টেশন কাছাকাছি, মোস্টলি অ্যাসিমেট্রিক্যাল। আর এছাড়াও আমাদের আরও কিছু প্রোটোটাইপ ডিজিজ যেমন এসএলই, সেখানে সিমেট্রিক্যাল স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হয়, কিন্তু সেখানে একদম ফ্লোরি সাইনোভাইটিসের ফিচারগুলো থাকে না, তার আদার সিস্টেমিক ইনভলভমেন্টের ফিচারগুলো এসএলইতে থাকে। এছাড়া আপনারা এইগুলোর হয়তো জেনে থাকবেন, মোটামুটি প্রেজেন্টেশনগুলো আপনারা এখান থেকে একটু দেখে নিয়ে। আমার কাছে যেটা মনে হয় যে আমরা যে প্যাটার্নটা বললাম যে একটা সিমেট্রিক্যাল প্যাটার্ন হচ্ছে কি না, অ্যাসিমেট্রিক্যাল প্যাটার্ন হচ্ছে কি না, এবং কোন জয়েন্টগুলো ইনভলভ করছে, এটা আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করবে। এছাড়াও রেয়ার কিছু ডিজিজ যেমন সিস্টেমিক স্ক্লেরোসিস, হাইপারট্রফিক অস্টিওআর্থ্রোপ্যাথি, হেমোক্রোমাটোসিস, অ্যাক্রোমেগালি, এগুলো সম্বন্ধে একদম ভাস্ট নলেজ না হলেও চলবে, জাস্ট শুধু কিছুটা ধারণা থাকলেও আপনারা পেশেন্টগুলোকে ম্যানেজ করতে পারবেন আমি আশা করছি। তো এরপরে আমি পলিআর্থ্রাইটিসের ইভ্যালুয়েশনে আরেকটু ডিটেলস যাচ্ছি। যে সিনারিওটা দেখেন যে একটা 65-year-old woman presented with symmetrical polyarthritis involving mostly small joints of the hands with significant morning stiffness for 6 months, and she had no low back pain or psoriasis. This is important. And on examination, her MCPs and PIPs are swollen, tender, and she had nodular skin lesions at the back of her forearm, and investigation revealed high ESR CRP with positive RA and ACPA. So আমার মনে হয় যে ক্লিনিক্যাল সিনারিও থেকে এটা খুব এভিডেন্ট, এই সিনারিওর মধ্যে আসলে এই টিপিক্যাল প্রেজেন্টেশনটা আনার চেষ্টা করা হয়েছে। এটা আমরা বুঝতে পারছি যে এটা একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের সিনারিও। আমরা যদি চেম্বারে সম্ভব হয় তাহলে এই যে আর্লি ডায়াগনোসিসের জন্য যে ক্রাইটেরিয়াটা সেট করা হয়েছে এটা দেখে যদি ডায়াগনোসিস করতে পারি খুবই ভালো হয়। অন্ততপক্ষে এই ধরনের সিনারিও যে সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস নিয়ে কোনো পেশেন্ট আসছে যার স্মল জয়েন্টসগুলো ইনভলভমেন্ট আছে এবং যার ডিআইপি ইনভলভমেন্ট নাই, ডিআইপি ইনভলভ করে নাই, এইসব পেশেন্টদের জন্য আমরা অবশ্যই তাদেরকে সিবিসি সিআরপি সাথে আরএ এবং অ্যান্টিসিসিপি অ্যান্টিবডি করতে পাঠাবো এবং তাদের এই রিপোর্টের ভিত্তি করে আমরা এই ডায়াগনোসিস করার চেষ্টা করব। এখানে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কিছু কমপ্লিকেশনসেরও চার্ট দেওয়া আছে, এটা ডেভিডসনে আছে, আপনারা দেখে নিতে পারবেন। তবে এর মধ্যে আমি যে জিনিসগুলোকে হাইলাইট করেছি এই জিনিসগুলো একটু গুরুত্বপূর্ণ, এগুলো আমরা কমনলি পাই রিউমাটয়েড আর্থ্রাইটিস।
দুপুরে ব্যাংকে ফোন করছিল, ও ফোন ধরে ব্যাংকে কথা বলতে দেয় না, সে অনেক কথা বলছে, এরপরে ব্যাংক